যারা 2027 মাধ্যমিক দেবে, এবছর যারা 10-এ উঠেছো তাদের জন্যই আমার এই ভিডিওটা। আমি এই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 10-এর যা যা আছে ইতিহাসে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 2027-এ আসতে পারে, যদিও সেটা 2026-এ মাধ্যমিকের পরই আমরা জানতে পারবো। তো হয়ে যাওয়ার পরে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা চ্যাপ্টারগুলো ভালো করে বুঝে নেব। যারা টিউশন নিতে পারছো না বা যারা ইউটিউব দেখে পড়াশোনা করতে চাইছো, যাদের প্রয়োজন আছে, তাদের জন্যই, তাদের সুবিধার কথা ভেবে আমি এই ভিডিওগুলো আপলোড করছি। তো ক্লাস 10-এর জন্য আমি যে দুটো বই সাধারণত ব্যবহার করে থাকি, সেটা 1 নম্বর হচ্ছে জিকে পাহাড়ির বই, আর 2 নম্বর হচ্ছে দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা বই। এই বইটা আমি 3-4 বছর ধরে পড়াচ্ছি এবং আমার মনে হয় এই বইটা যথেষ্ট ভালো, এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন যা যা ইনফরমেশন দরকার সবটাই কিন্তু গুছিয়ে দেওয়া রয়েছে, এবং ভাষাও অত্যন্ত সহজ। তো যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এই বইটা পারলে রেফারেন্স হিসাবে কিনে রাখতে পারো, বা টেক্সট বুক হিসাবে, কারণ এই বইটা তোমাদের প্রয়োজন বা তোমাদের লাগবেই। আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। এইখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে, আর আসবে হচ্ছে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, 4 মার্কসের কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু কোনো 8 মার্কসের কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? তো প্রথম ইতিহাস চর্চা। ধারণা কি? ইতিহাস চর্চা বলতে আমরা কি বুঝি, ইতিহাস মানে কি, সেটা নিয়ে আলোচনা করব। এখন ইতিহাস, এটা একটা ইতিহাস হচ্ছে হিস্ট্রি, ইংরেজির প্রতিশব্দ, ঠিক আছে? এবং যেটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া আর ল্যাটিন শব্দ হিস্টোর থেকে এসেছে। হিস্টোরিয়া শব্দটার যদি আমরা অর্থ বের করতে চাই তাহলে আমরা দেখব যে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যত্ন সহকারে আলোচনা, অনুসন্ধান করা। আর ল্যাটিন শব্দ হিস্টোর, এর যদি আমরা অর্থ দেখি তাহলে এর অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ ইতিহাস হচ্ছে অতীতের যে বিভিন্ন রকমের ঘটনা, অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে যখন যত্ন সহকারে অনুসন্ধান করে সেটা মাধ্যমে আমরা যখন জ্ঞান অর্জন করি, এবং সেই জ্ঞানের আলোয় ভবিষ্যৎ মানব সভ্যতাকে যে দিশা দেখানো হয় তাকেই বলা হয় ইতিহাস। ইতিহাস এই সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিকরা, সমাজবিজ্ঞানীরা, তারা বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমেই আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন হেরোডোটাস। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, এবং হেরোডোটাস ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে ইতিহাস হলো দর্শনের একটা শাখা, অর্থাৎ দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়াও বহু ঐতিহাসিক যেরকম হচ্ছে বিউরি, ফ্রান্সিস বেকন, লর্ড অ্যাক্টন, মার্ক ব্লক, ইএইচ কার, স্লেজেল, অক্সফোর্ড, ঠিক আছে, কলিংউড, কোনর এবং জেমস, এরাও কিন্তু ইতিহাসে নানা সংজ্ঞা দিয়েছেন। যেরকম আমি উদাহরণ সহকারে যদি আমরা জে.বি. বিউরির সংজ্ঞা নিই, জে.বি. বিউরি ইতিহাস সম্পর্কে কি বলছেন? জে.বি. বিউরি বলছেন যে ইতিহাস হলো বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। তোমাদের কিন্তু দেখা গেছে যে অনেক ইতিহাসে শর্ট কোয়েশ্চেনের কিন্তু এটা এসেছে যে কোন ঐতিহাসিক বলেছে ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় বেশিও নয়? তো জে.বি. বিউরি বলেছেন। এছাড়া যেরকম মার্ক ব্লক বলছেন হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম। হ্যাঁ, হেনরি পিরেন তিনি বলছেন আমি ঐতিহাসিক, ইতিহাস জীবনে সন্ধান করি, জীবনকে ভালোবাসি। অর্থাৎ ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এটা বলতে পারি যে ইতিহাস হলো সর্বসাধারণের ইতিহাস। কোনো একটা গণ্ডি শুধুমাত্র রাজা রানীদের যুদ্ধ,
সাম্রাজ্য বিস্তার, এর মধ্যে কিন্তু ইতিহাস সীমাবদ্ধ নয়। যেরকম ভলতেয়ার বলছেন যে ইতিহাস মানে হচ্ছে সর্বজনীন এবং বিশ্বজনীন ইতিহাস। ইতিহাস সেই সঙ্গে দর্শন, মনস্তত্ত্ব, সমাজ, তারপরে হচ্ছে ভূগোল, সমস্ত বিষয় সম্পর্কযুক্ত, ইন্টারকানেক্টেড। তাই যখন আমরা ইতিহাস চর্চার কথা বলবো তখন আমরা বলবো যে ইতিহাস হলো সামগ্রিক ইতিহাস। ইতিহাস পড়তে গেলে আমরা যানবাহনের ইতিহাসও পড়ি, খেলাধুলার ইতিহাসও পড়ি, শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য, বিজ্ঞান, বিনোদন, পোশাক, খাবার, সমস্ত কিছুরই ইতিহাস রয়েছে। ইতিহাস সম্পর্কে এইটুকুই বলতে পারবো, ইতিহাসের শিক্ষিকা হিসেবে বলো বা ছাত্রী হিসাবে, যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু ইতিহাস থাকে। ইতিহাস, অঙ্কের কথা বলো তার একটা ইতিহাস রয়েছে, বিজ্ঞান বলো তার একটা ইতিহাস রয়েছে। প্রত্যেকটা বিষয়ের ইতিহাস থাকে। ইতিহাসের কোনো ইতিহাস নেই। ইতিহাস মানেই হচ্ছে আমাদের যে ঘটে যাওয়া ঘটনা তার অনুসন্ধান করে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং যখন আমরা এই জ্ঞানটা অর্জন করি তখন এই সম্পর্কে কিন্তু আমরা মানে বলতে গেলে আমাদেরকে একটা আলোর দিশা দেখায়। অতীত থেকে আমরা শিক্ষা লাভ করি যে আমাদের কোন পথে চলতে হবে, কোন পথে চলতে হবে না। সুতরাং ইতিহাস মানুষের কাহিনী, মানুষের চলার কাহিনী, তার জয়যাত্রা, এগুলো আমরা বলতে পারি। এবং ইতিহাস চর্চা যে গড়ে উঠেছে, ইতিহাসের যে বিষয়বস্তু, ইতিহাসের রচনা শৈলী, এগুলো যে আমরা পড়ি, এখান থেকে আমরা আর্থসামাজিক, রাজনৈতিক সমস্ত কিছু যে পরিবর্তন এবং ঐতিহাসিকদের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, এগুলোকে কিন্তু আলোচনা করি। তাই দ্য অ্যানালস পত্রিকায় লুসিয়েন ফেবর সমগ্র ইতিহাস বা টোটাল হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছেন, এবং ট্র্যাভেলিয়ান, যিনি ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যার জননী বলে উল্লেখ করছেন। সুতরাং ইতিহাস কিন্তু কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা বিস্তর আলোচনার ক্ষেত্র রয়েছে। একে আমরা শুধুমাত্র কিছু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আলোচনা করব বা এটুকুই তার বিষয়বস্তু, এটা কিন্তু বলা যায় না। অতীতে ইতিহাস শুধু যুদ্ধ, সাম্রাজ্য বিস্তার, রাজরাজারা কত বছর রাজত্ব করেছেন, এগুলো পড়েছি, কিন্তু বর্তমানে আমরা সমাজের নানা স্তরের আলোচনা করি, যেখান থেকেই নতুন সামাজিক ইতিহাসের আলোচনাটা শুরু হচ্ছে। নতুন সামাজিক ইতিহাসের প্রধান যে বিষয়বস্তু, সেখানে সাধারণ মানুষের ইতিহাস উঠে আসে, শ্রমিকদের ইতিহাস, কৃষকদের ইতিহাস, ছাত্র সমাজের ইতিহাস, নারী আন্দোলন, সমস্ত কিছু, যেখানে একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে প্রেক্ষাপট, তার যে পরিবর্তন, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়। এই যে ইতিহাস চর্চা, এই ইতিহাস চর্চার আবার কিছু গোষ্ঠী রয়েছে, এবং আমাদের এই গোষ্ঠীর যে ঐতিহাসিকরা, যে গোষ্ঠীর ইতিহাস চর্চা, মানে বিভিন্ন যে মত পার্থক্য রয়েছে তাদের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে বিভিন্ন যে আলোচনা, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সুতরাং ঐতিহাসিকদের দ্বারা একই ঘটনা যখন বিভিন্নভাবে আলোচিত হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যখন আলোচনা করা হয়, তখনই তাকে আমরা হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চা বলছি। যেরকম হচ্ছে কিছু গোষ্ঠীর নাম আমরা পড়ব। প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। অর্থাৎ জাতীয়তাবাদী ইতিহাস চর্চা মানে হচ্ছে যেটা ন্যাশনালিস্ট স্কুল, যেখানে স্বদেশের ঐতিহ্য, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাসবিদরা ইতিহাসের আলোচনা করেছে। এইরকম জাতীয়তাবাদী গোষ্ঠীর কয়েকজন যদি ঐতিহাসিকের নাম আমাদের জানতে হয়,
তাহলে তাদের মধ্যে হচ্ছে যেরকম রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, অমলেশ ত্রিপাঠী প্রমুখরা, এদেরকে আমরা জাতীয়তাবাদী গোষ্ঠীর ঐতিহাসিক বলে থাকি। এছাড়াও রয়েছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা রয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ইম্পিরিয়ালিস্ট স্কুল, যেখানে ব্রিটিশ সরকারের যে সাম্রাজ্যবাদী নীতির যারা সমর্থক ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির উপনিবেশ স্থাপন, ভারতবর্ষের জন্য মঙ্গলজনক, এটা যারা মনে করছে তাদেরকেই কিন্তু সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার ঐতিহাসিক বলা হয়। এরকম কয়েকজন ঐতিহাসিকের নাম যদি আমরা পড়ি যারা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ঐতিহাসিক, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ভ্যালেন্টাইন চিরল, জেমস মিল, ভিনসেন্ট স্মিথ, এরা। আর কি রয়েছে? আর রয়েছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। কেমব্রিজ মানে হচ্ছে যারা ইতিহাস দর্শনে বিশ্বাসী, যারা বলছেন, যে সমস্ত ঐতিহাসিকরা ভারতীয় জাতীয়তাবাদকে অবজ্ঞা করে যারা মূলত ইতিহাস চর্চা করে, তাদেরকেই কিন্তু কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক বলা হয়। যেরকম অনিল শীল, ফ্রান্সিস রবিনসন, বেইলি, গর্ডন জনসন, এদেরকে বলা হয়। এরপর তোমরা হয়তো নামটা শুনে থাকবে, যেটাকে বলা হয় মার্ক্সবাদী ইতিহাস চর্চা, ঠিক আছে, বা মার্কসিস্ট স্কুল। যেরকম হচ্ছে রজনীপাম দত্ত, তিনি তার ইন্ডিয়া টুডে গ্রন্থ থেকে শুরু করে আধুনিক যুগে যেরকম বিপানচন্দ্র, সুমিত সরকার, এরা হচ্ছে মার্ক্সবাদী ঐতিহাসিক বা মার্ক্সবাদী গোষ্ঠীর ঐতিহাসিক, যারা মার্ক্সীয় কার্ল মার্ক্সের তত্ত্বে বিশ্বাসী ছিলেন, যারা সাম্রাজ্যবাদ বনাম যে জাতীয়তাবাদ, এটা নয়, তারা যেটা বলতে চাইছেন, তাদের ইতিহাস চর্চার মূল বিষয় হচ্ছে শোষক বনাম শোষিতের যে দ্বন্দ্ব, অর্থাৎ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী যে দ্বন্দ্ব, এটা হচ্ছে তাদের ইতিহাস চর্চার প্রধান বিষয়বস্তু, যাদেরকে মার্কসিস্ট স্কুলের অন্তর্গত করা হয়, বা যে সমস্ত ঐতিহাসিকরা মার্কসিস্ট স্কুলের তত্ত্বে বিশ্বাসী। ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, সুমিত সরকার, বিপানচন্দ্র, রজনীপাম দত্ত, এরা। নেক্সট যে স্কুলটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটান স্টাডিজ। সাবলটান স্টাডিজের যিনি মানে জনক, তিনি হচ্ছেন রণজিৎ গুহ। এই সাবলটান স্টাডিজ, এরা কিন্তু কোনো রকম, এরা কোন তত্ত্বে বিশ্বাসী, এরা কি নিয়ে আলোচনা করে? এই গোষ্ঠী আলোচনা করছেন নিম্নবর্গীয় ক্ষমতাহীন মানুষদের নিয়ে। এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় মানুষ, যারা রাষ্ট্রে কোনো রকম সুযোগ সুবিধা পায় না, যেরকম কৃষক, শ্রমিক, এদের নিচুতলার মানুষদের নিয়ে আলোচনা করছেন, তাদেরকে ইতিহাসের অন্তর্ভুক্ত করছেন। যেরকম শাহিদ আমিন, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ, এরা হচ্ছেন নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা সাবলটান ইতিহাস চর্চার তোমার ঐতিহাসিক। এছাড়া রয়েছেন যুক্তিবাদী ইতিহাস চর্চা, পজিটিভিস্ট স্কুল, যারা বৈজ্ঞানিক ধ্যান ধারণা প্রয়োগের পক্ষপাতী, যারা বৈজ্ঞানিক মানে তর্ক বিতর্ক যুক্তি সহকারে ইতিহাসের চর্চা করছেন, তাদেরকে বলা হয় যুক্তিবাদী ঐতিহাসিক। এইভাবে ইতিহাস চর্চাকে কেন্দ্র করে কতগুলো গোষ্ঠী গড়ে উঠেছে, এবং এই গোষ্ঠীর প্রত্যেকটা গোষ্ঠীর ইতিহাস চর্চার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। এটাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস। এরপর আমাদের যেটা প্রথম টপিক, সেটা হচ্ছে খেলার ইতিহাস। এই চ্যাপ্টারে আমরা খাদ্যের ইতিহাস, খেলার ইতিহাস, যানবাহনের ইতিহাস, ক্যামেরার ইতিহাস, সমস্ত কিছুর যে একটা ইতিহাস রয়েছে, সেগুলোই জানার চেষ্টা করব। ইতিহাস চর্চা আলোচনা করতে গেলে আমরা এটাই বলবো যে খেলার ইতিহাস থেকে আমরা কি জানতে পারি? আমরা সমাজের মানুষের মানসিকতা জানতে পারি, আমরা সামাজিক সক্ষমতা জানতে পারি, সামাজিক অর্থনৈতিক অবস্থা, নারীদের মর্যাদা, তখনকার দিনে
খেলা, কিভাবে ফুটবল খেলা এলো, কিভাবে ক্রিকেট খেলা উৎপত্তি হলো, এটা জানতে পারি। খেলাধুলা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি তৈরি করে? সংহতি তৈরি করে, ঐক্য তৈরি করে। সাপোজ ধরো আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের সবসময় একটা সংঘর্ষপূর্ণ সম্পর্ক, তৎসত্ত্বেও যখন খেলা হয় তখন আমাদের ক্রিকেটাররা এবং পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলায়। তার মানে একটা মেলবন্ধন তৈরি করে, একটা সেতু বন্ধন তৈরি করে। কেউ গিয়ে মাঠের মধ্যে কিন্তু একে অপরকে মারামারি করে না, যে তুই আমাদের শত্রু, তুই আমাদের শত্রু দিয়ে মারামারি করে না, বা বলে না যে আমি ওদের সাথে খেলবো না, কোনো পক্ষই বলে না। এটা জানতে পারি। সুতরাং বিভিন্ন দেশের মধ্যে একটা সংহতিপূর্ণ সম্পর্ক তৈরি করে খেলা। জাতীয়তাবাদী চেতনা এবং আবেগের প্রকাশ ঘটে। আজকে যখন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড খেলা হয়, সাউথ আফ্রিকা খেলা হয়, তখন আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে সেলিব্রেট করি। আমরা ওয়েট করি কখন ইন্ডিয়া জিতবে, কখন ইন্ডিয়া ট্রফি পাবে। একটা আবেগ, একটা আমাদের মধ্যে জাতীয়তা বোধ, একটা চেতনা এই খেলার মধ্যে দিয়ে গড়ে ওঠে বা গুরুত্ব লাভ করে। যেরকম আমাদের ফুটবল খেলার প্রচলন হয়েছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডে মানুষরা ফুটবলের প্রচলন করেছে যখন ওরা আমাদের দেশে শাসন করতো ইংল্যান্ড, তখন ব্রিটিশরা ভারতে ফুটবল খেলার আয়োজন করে। 1911 সালে পরাধীন ভারতে ফুটবলের যে জাতীয় ক্লাব মোহনবাগান, তাদের সাথে ব্রিটিশে ইস্ট ইয়র্কের খেলা হয়, যেখানে মোহনবাগান জিতে যায়। এই যে প্রথম মোহনবাগান জিতলো এবং খালি পায়ে খেলে ব্রিটিশদেরকে হারালো, এর ফলে কি হলো? এই ঘটনার মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী যে উন্মাদনা, সেটা দেখা দিল। এবং শুধু তাই নয়, মোহনবাগান 1911 29 জুলাই আইএফএ শিল্ডও জয় করলো, যে কারণে কিন্তু ব্রিটিশ সরকার ক্ষুব্ধ হয়ে এক প্রকার সেই সময় 1911 সালেই 12ই ডিসেম্বর কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরিয়ে দিলেন। তার আগে পর্যন্ত কিন্তু রাজধানী কলকাতাই ছিল ব্রিটিশদের, কিন্তু সরিয়ে দিলেন। সুতরাং এই যে জয়, যে ব্রিটিশদের বিরুদ্ধে জয়, যে ব্রিটিশরা যে খেলার উদ্ভাবক, তাদেরকে হারিয়ে দেওয়া, এখান থেকে আমাদের জাতীয়তাবোধ জাগ্রত হয়। এবং খেলাধুলার ইতিহাস চর্চার আর একটা যেটা দিক, সেটা হচ্ছে আধুনিক যে শহরে সভ্যতার চাপে যে সকল গ্রামের লোকক্রিয়াগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আবার নতুন করে পুনরুদ্ধার করা হয়। এবং যার কারণে খেলার ইতিহাস এখন আমাদের সিলেবাসের অন্তর্গত, যেখান থেকে আমরা সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানতে পারি, আমরা বুঝতে পারি। ঠিক আছে? শুধু তাই নয়, এই খেলার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি ফুটে ওঠে। মানুষের কার্যকলাপ, ইতিহাসের যে বিষয়বস্তু এবং খেলাধুলার সঙ্গে যে মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে, সেটা এর মাধ্যমে আমরা জানতে পারি। জাতীয়তাবোধের সঞ্চার হয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে খেলার ইতিহাসের মাধ্যমে এই যে জাতিগত বৈষম্য, উচ্চ নীচ, ধনী দরিদ্র, লিঙ্গগত বৈষম্য, স্ত্রীরা খেলতে পারবে না ক্রিকেট, পুরুষরা খেলতে পারবে, এইগুলো কিন্তু দূর হয়। যার কারণে আজকে মেয়েদের ক্রিকেট খেলাও কিন্তু এতটা ইম্পর্টেন্স পাচ্ছে। আজকে মেয়েরা ট্রফি আনছে, বিশ্বকাপ আনছে, এবং একইভাবে পুরুষদের ক্রিকেটে আমরা যেরকম সেলিব্রেট করি, আজকাল মহিলাদের ক্রিকেট খেলাতেও আমরা সেরকমই সেলিব্রেট করি। আমরা উৎফুল্ল হই, আমরা আনন্দিত হই এবং আমরা দেখি। সুতরাং এই খেলার ইতিহাসে কিন্তু কি হচ্ছে না, লিঙ্গগত জাতিগত বৈষম্য দূর হচ্ছে। সুতরাং এটাই হচ্ছে ইতিহাস চর্চায় খেলার গুরুত্ব, বৈশিষ্ট্য। যদি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং আমরা এরপরে আবার বাকি অংশটুকু পড়ব এবং বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি কারো কিছু কথা বলার থাকে, যদি কিছু মন্তব্য থাকে,
বা তোমরা যদি তোমাদের কি কি দরকার না দরকার সেই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। পারলে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। আশা করি এই বোঝানোর মধ্যে দিয়ে তোমাদের কাছে ইতিহাসটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তোমরা বাড়িতে বসেই ইতিহাস সম্পর্কে তোমরা ইতিহাসের পড়াটা করতে পারবে। সুতরাং সবাই পড়াশোনা করো ভালো করে এবং যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও।